সরকারের সবগুলি সাংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না, তা তো হইতে পারে না। সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না, এটা তো হইতে পারে না। মানে এটা পরিষ্কার। আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি, এবার আপনি আপনার মন্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না, কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না। তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই, সুতরাং এখানে এখন নির্বাচন হবে না, গণভোট দাও, জাতীয় পরিষদ নির্বাচন দাও, এই দাও সেই দাও, জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না। কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেহেতু নাহিদ ইসলাম অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দিবেন না। আপনি বলেন না এই গণভোট দাও, গণপরিষদ দাও, এই সেই দাও, বাক্যটা এরকম না। আপনি গণভোট সরাসরি, এই যে আপনি আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর 2 বারের বেশি চান কিনা জীবনে, ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই, তাহলে এটা হবে। ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় গণভোট হবে, প্রতিটা বিষয় গণভোট হবে, প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না, প্রতিটা বিষয় গণভোট হবে। এত আপনি শোনেন, এই এক ব্যক্তি কেন্দ্রিক, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 3 বার সংবিধান সংশোধন হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারবো না? আচ্ছা এটা একটা বলেন তো, এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় 3 বার সংবিধান সংশোধন হয়েছে? 6ষ্ঠ সংশোধনী হয়েছে। এই যে আব্দুল সাত্তার আলাদা ব্যক্তিকে কেন্দ্র করে 3টা সংশোধনী হয়েছে, এক ব্যক্তিকে কেন্দ্র করে 3টা হয় নাই। এক ব্যক্তি কেন্দ্রিক মানে 3টা। আচ্ছা মানে একজন পার্সন। আমি বলছি যে এই এবং এই গণ অভ্যুত্থানটার পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন, যে হে গণভোট, গণপরিষদ, হ্যান ত্যান, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এই ব্যাপারটাকে যখন আপনি হালকা করতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি খুবই ভারী, গণভোট খুবই ভারী, কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না, রাজনৈতিক দলগুলো, আমার এনসিপির এটা পছন্দ হবে না, বিএনপির ওটা পছন্দ হবে না, জামাতের এটা পছন্দ হবে না, গণ অধিকারের এটা পছন্দ হবে না, তাহলে এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না, এই রাষ্ট্রের মালিকা তো জনগণ। এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই, আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই। যে সবজিওয়ালা মারা গেছে, রিয়া গোপের মা বাবা, আহাদের মা বাবা, এরা তো কোনো রাজনীতি করছে না, যে ভ্যান চালক, যে রংওয়ালা, কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা, ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো নাই। কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে, এবং শুনেন খালেদ ভাই, এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে। এই আলোচনা, এই ডিবেট অনেক আগে শেষ। এবং আমরা যে সংবিধান, এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি, ওই সবজিওয়ালা, ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয়। আমি যে রাজনীতিতে আসবো, আমি একটা প্রিভিলেজ মনে করি নিজেকে, আমি একজন প্রিভিলেজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো, এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই, কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে। আমার মনে হয় আপনি আরেকটু ভালো করে দেখতেও পারেন, তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন। আমরা আবার আসবো আপনার কাছে। আমি জনাব সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম, সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন, কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, যেটি ডক্টর জাবিন বললেন যে 2 বার প্রধানমন্ত্রী থাকবেন কিনা পরপরের বেশি, 2 বার বা লাগাতার 1 বার 2 বার, নাকি পরপর 2 বার, নাকি 3 বার, এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না। এবং সংস্কার যে করবে না, এইটা বলে তারা যেন তেন রকমে একটা শুধু নির্বাচন চায়, এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল। আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। 15 বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি, তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই, কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি, যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক, তাদেরই মানুষ ভোট দিবে, তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে। কেন, কি করছে বিএনপি? ভাই, এটা দেখার জন্য তো ইলেকশন দরকার। আমার কথা, বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না? খুবই সিম্পল উত্তর। মানে এইটা তো আমি বা আপনি, আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না পারলো না? বিএনপি যদি অপকর্ম করে, বিএনপি কে যদি পছন্দ না করে, বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না। কিন্তু সাইদ আব্দুল্লাহ, আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন? আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন, তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো। তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো, আমি তো ফেয়ার ইলেকশন পাবো না। ব্যাপারটা হলো কি খালেদ ভাই, বিগত আমার মনে হয় যে অনেকগুলা টার্ম আমরা শুধুমাত্র ওই আমির ভোট, নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে। তো তাহলে আমি বলতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস শেষ হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে, তার তো শুধু ইলেকশন কমিশন না, তার তো পুলিশ বলেন, সাচিবিক জায়গা বলেন, এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন।
সো তাহলে কি সংস্কার হইলো যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইলো না তো, সংস্কার হয় নাই তো। সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সংস্কার কেমনে হবে? যেখানে বিএনপির লোক নাই সেখানে জামাতের লোক আছে, অল্প কিছু এনসিপির লোক আছে, এই তো। তো প্রপোর্শনাল, আমার কথা যেটা, আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই। খালেদ ভাই, আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে, আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই, এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসে বসেন, উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা। এবং অনেক জায়গায়, কেন এই সরকারের ভেতর আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে, ছাত্র প্রতিনিধি 2 জন বসে আছে না এখনো সরকারের ভেতরে? অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন, তাহলে তো বলে আমি উদাহরণ দেই, সাইদ আব্দুল্লাহ, আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বর কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন, জি আপনি বলেন। আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন, তাহলে তো আরেকটা পয়েন্টে তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপির, ইউনূস সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে এটা। আমি আর আপনি তো দেখি নাই এটা, আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি দিকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই যে 2 জন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আছে এটা আবার একটা ঘটনাও আছে, ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো 2টা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন, জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরে তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে কারেক্ট। আচ্ছা, আমি একটু কারেক্ট করি, আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশির, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এটা তো প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি। আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি, বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, সাইদ আব্দুল্লাহ, তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ার, বিএনপির পাওয়ারটা তো উড়ে এসে জুড়ে বসা না? অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উড়ে এসে জুড়ে বসা যখন আপনি আচ্ছা ঠিক আছে, আপনি অপোজ করেন, আপনি বিশ্বাস করেন খালেদ ভাই? আপনি এটা বিশ্বাস করেন না? আমার বিশ্বাসের কথা আপনি বাদ দেন, আমার বিশ্বাসের কথা বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাসের কথা বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনি তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ বলতেছে, কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি,
এবার বলেন। আপনি কানে শুনেছেন, তার মানে অন্য বলতেছেন। কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, Right. চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতের অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো কিন্তু না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা নেতৃত্ব ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই, প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটা সবার।